ধন্যবাদ। আহ, ধন্যবাদ শ্রদ্ধেয় সুলতান মাহমুদ শরীফ চাচা। বিউটিফুল এক্সপ্যানশন আপনার বর্তমান সমসাময়িক আহ, বাংলাদেশ নিয়ে। আহ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাঙালি জাতির, বলবো বাংলাদেশের, যেটা শরীফ চাচা বলেছেন তা ওনার মতো করেই বলবো, যে বাতিগর আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন বাংলাদেশের অভিভাবক বলবো, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, আমার প্রিয় আব্দুল গাফফার চৌধুরী চাচা। চাচা আপনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মূল প্রতিপাদ্য যে বিষয়, 52 থেকে 71 এবং আজকের সমসাময়িক বাংলাদেশ, আপনি সবগুলি ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে আপনি ছিলেন এবং এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। দোয়া থাকবে আমাদের আপনার কাছ থেকে, জাতি আরো অনেক বেশি বেশি মূল্যবান মূল্যায়নগুলি শুনবে। তো আমি আপনার কাছ থেকে 52 থেকে 71-এর যে পটভূমি, সেই গল্পটা শুনবো। পাশাপাশি আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে, বর্তমান প্রজন্মের জন্য আপনার কি বলার রয়েছে, এবং পাশাপাশি আহ, মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারদের নিয়ে আপনার আহ, কিছু বলার রয়েছে কিনা, বা তাদের ভূমিকা কি হওয়া উচিত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, প্লিজ চাচা। জি। শোনা যায় আমার কথা? জি চাচা, এখন শুনছি। জি। আপনাদের সকলকে আমার ধন্যবাদ যে ইতিহাসের মাটি ঘুরে অতীত এবং বর্তমানকে দেখার এই যে চেষ্টা, এটা এই মুহূর্তে প্রয়োজন। বাংলাদেশ আজকে আবার এক গভীর সংকটের আবর্তে পড়েছে। এই আবর্ত থেকে যদি আমরা উদ্ধার না পাই, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। প্রসঙ্গটা 52 থেকে 71, এটা কোনো সরল রেখায় টানা যায় না। 50-এর যে প্রজন্ম, সেই প্রজন্ম ছিল জাস্ট ধর্মান্ধ রাজনীতির খোলস ভেঙে একটা প্রগতিশীল তরুণ প্রজন্মের আবির্ভাব। শেখ মুজিবুর রহমান, ওলি আহাদ থেকে শুরু করে ভাষা সৈনিক আব্দুল মতিন, এরা সবাই 50-এর প্রজন্ম। এদের বিকাশ, নেতৃত্বের বিকাশ পূর্ণতা পায় এই সময়ই। শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের রাজনীতি করেছেন, কিন্তু গোড়া থেকেই তিনি মুসলিম লীগ, আমাদের জানা দরকার যে পাকিস্তান হওয়ার আগেই মুসলিম লীগ দুই ভাগ হয়, বাংলার মুসলিম লীগ। একটি আকরাম খাঁ গ্রুপ আর একটি হাশেম গ্রুপ। সোহরাওয়ার্দী হাশেম গ্রুপে ছিলেন। এই গ্রুপটি ছিল প্রগতিশীল, এরা সাম্প্রদায়িকতায় প্রায় বিশ্বাসই করতেন না। শেখ মুজিবুর রহমান এই গ্রুপের যুব নেতা ছিলেন। তিনি 46 সালেই বাংলাকে রাষ্ট্রভাষা করা, কলকাতাকে রাখা এবং পাকিস্তানের রাজধানী করা, এসব দাবি উত্থাপন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার চিন্তা 52 সাল থেকে হয়েছে, এটা ঠিক নয়। বাংলাদেশের স্বাধীনতার চিন্তা 1946 সাল থেকে শুরু হয়, যখন আবুল হাশেম এবং শরৎ বসু দুজনে মিলে স্বাধীন যুক্ত বাংলা করার পরিকল্পনা করেছিলেন। এই স্বাধীন যুক্ত বাংলা পাকিস্তানে থাকবে না, ভারতেও থাকবে না, এটা একটা সার্বভৌম রাষ্ট্র হবে। এই পরিকল্পনা কংগ্রেস এবং মুসলিম লীগের অবাঙালি নেতাদের ষড়যন্ত্রে এবং আমাদের বাঙালি নেতাদের ভীরুতায় এটা তখন নষ্ট হয়ে যায়। আবুল হাশেম এই পরিকল্পনা করেছিলেন। এজন্য আমি এখনো বলি যে তিনি বাংলাদেশের স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধু স্থপতি, কিন্তু আবুল হাশেম স্বপ্নদ্রষ্টা। যদিও পরবর্তীকালে তার রাজনীতি
বিপদগামী হয়েছিল, কিন্তু স্বাধীন বাংলা গঠনের জন্য যে অনুপ্রেরণা তিনি তার শিষ্যদের মনে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন, বিশেষ করে তার প্রিয় শিষ্য শেখ মুজিবুর রহমানের মনে, সেটাই কালক্রমে ৭১ সালে গিয়ে পৌঁছেছে। ৫২ সালে ৫০ সাল ৫২ সালে বামপন্থী নেতারা বা বামপন্থী যুব সমাজ অত্যন্ত প্রগতিশীল ছিলেন, কিন্তু কমিউনিস্ট পার্টির ভুল সিদ্ধান্ত, যেমন জাতীয়তার ঊর্ধ্বে আন্তর্জাতিকতাবাদ, ফলে বাংলাদেশের স্বার্থ দেখার চাইতে তারা মস্কোর স্বার্থ বেশি দেখতেন। মস্কো এবং পিকিং এর ঝগড়ার ভিতরে ঢুকেছিলেন। এই ঝগড়ার ফলে বাংলাদেশের আন্দোলন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় যদি বঙ্গবন্ধু সঠিক সিদ্ধান্ত নিতে না পারতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর আদর্শ আজকে বাংলাদেশে নেই, এই কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই। বঙ্গবন্ধুর আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা, বাংলাদেশে তার নেই। বঙ্গবন্ধুর আদর্শ ছিল ধর্ম নিরপেক্ষতা, বাংলাদেশে তা আজকে নেই। বঙ্গবন্ধুর আদর্শ ছিল সমাজতন্ত্র, সেই আদর্শ আজকে বাংলাদেশে নেই। বঙ্গবন্ধুর আদর্শ ছিল ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ, তা আজকে বাংলাদেশে নেই। জিয়াউর রহমান সেটাকে বাংলাদেশি করতে রেখে গেছে। আমরা বঙ্গবন্ধুর মূর্তি প্রতিষ্ঠা করেছি। এই যে এবার আমরা বিরাট ভাবে তার জন্ম শতবার্ষিকী পালন করেছি, তাতে বঙ্গবন্ধুকে একটা দেবতার মতো প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করা হয়নি। বঙ্গবন্ধু যাদের সাহচর্যে ৭১-এর মুক্তি সংগ্রাম করতে পেরেছিলেন, তাকে সফল করতে পেরেছিলেন, তাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এটা আবার আরেক ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাসের আরেক ধরনের বিকৃতি। বঙ্গবন্ধু সকলের মাথার উপরে থাকবেন, কিন্তু এই ছাতার নিচে তারা কাজ করেছেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলী, আব্দুল সামাদ আজাদ, শেখ ফজলুল্লাহ মনি, এদের নামও ইতিহাসে আসা উচিত। এবং এবারের বঙ্গবন্ধুর স্বাধীনতার সুবর্ণ জাবলীতে, সুবর্ণ জয়ন্তীতে এদের কথা, এদের আদর্শ, এদের জীবন, এদের আত্মদান, এদের মধ্যে সকলেই স্বাধীনতার জন্য, একমাত্র আব্দুল সামাদ আজাদ বেঁচে ছিলেন, আর সকলকেই হত্যা করা হয়েছিল। এদেরকে যদি আমরা স্মরণ না করি, তাহলে কিন্তু বঙ্গবন্ধুকেও স্মরণ করা হবে না। কারণ বঙ্গবন্ধু এদের সহযোগিতায়, এদের সাহায্যে দেশকে স্বাধীন করেছেন, তার আদর্শকে প্রতিষ্ঠা করেছেন। তিনি যখন পাকিস্তানি জেলে, তখন শত বিবাদ বিসংবাদ থাকা সত্ত্বেও এই ৪ জাতীয় নেতা প্রবাসে বসে, মুজিবনগরে বসে সংগ্রাম পরিচালনা করেছেন এবং দেশকে মুক্ত করেছেন বঙ্গবন্ধুর নামেই, বঙ্গবন্ধুর নেতৃত্বে। আপনারা আমেরিকায় গেলে দেখবেন যে একটা পাহাড়ের মধ্যে ৫টা মূর্তি খোদিত আছে। তার মধ্যে সবচেয়ে বড় জর্জ ওয়াশিংটন, তার চারপাশে জেফারসন, লিঙ্কন, এদের, এবং নিচে লেখা আছে ফাদার্স অব দ্য ইন্ডিপেন্ডেন্স। একজন ফাদার নয়, ৫ জনকে জাতির পিতা বলা হয়েছে। আমরা ইতিহাস পড়তে গিয়া, ইতিহাস তৈরি করতে গিয়ে ব্যক্তি পূজা শুরু করেছি।
আমাদেরকে ইতিহাসের গোড়ায় যেতে হবে। সেই ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, হক সাহেব এই একটা নামে তাকে সারা বাংলাদেশ, ভারতবর্ষ চিনত। স্বাধীন বাংলা করার জন্য তার অবদান। পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী হয়ে তিনি পাকিস্তান সরকারের অর্ডার অস্বীকার করে চিফ মিনিস্টার হিসাবে শপথনামায় বাংলায় সই করেছিলেন। পয়লা বৈশাখকে জাতীয় নববর্ষ উৎসব হিসাবে ঘোষণা করেছিলেন। বাংলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এইভাবে প্রত্যেকেরই বাংলাদেশকে স্বাধীন করার জন্য একটা অবদান আছে। আমাদের ইতিহাসবিদগণকে এই ইতিহাস খুঁজে বের করতে হবে। সারাদিন ব্যক্তি পূজা এবং স্থাবকতায় মগ্ন থেকে এরা যদি রিয়ালি ইতিহাসের ছাত্র হতেন, সঠিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখেন, তাহলে জাতি আজকে যেভাবে বিভ্রান্ত হয়েছে সেইভাবে বিভ্রান্ত হতো না। ফজলুল হক স্পষ্ট ভাষায় বলেছে, আমি বাঙালি, তারপরে মুসলমান। মৌলানা ভাসানী তাই বলেছেন, বঙ্গবন্ধু সেই কথা আরো জোরে সোরে বলেছেন। কিন্তু আমরা আবার মুসলমান হয়ে গেছি, বাঙালিত্ব আসছে দ্বিতীয় স্তরে। আওয়ামী লীগের নেতাদেরকে টুপি দাঁড়িয়ে ছাড়া দেখা যায় না। এক একজন 7-8 বার করে হজ করেন। আওয়ামী লীগ এবং জামাতের দুজন নেতাকে পাশাপাশি দাঁড় করালে কে জামাত কে আওয়ামী লীগ বোঝা মুশকিল, চেহারা এবং পোশাক পরিচ্ছদ দেখে এবং বক্তৃতার সময় তাদের সূরা এবং কেরাতের দিকে তাদের যে টান তা দেখলে। বঙ্গবন্ধু কিন্তু একবারও হজে যাননি, একবারও আজমি শরীফেও যাননি, একবারও টুপি পরে বক্তৃতা দিতে যাননি। 30 বছর হওয়ার পরে দাড়ি রাখেন, কিন্তু তিনি বাঙালি জাতির মুক্তি সংগ্রামে অধিনায়ক ছিলেন এবং যুদ্ধ করেছেন, যুদ্ধে সাফল্য অর্জন করেছেন। আমাদের উচিত 52 যে প্রজন্ম তৈরি হয়েছিল, যারা 60-এ গিয়ে আরো শক্তিশালী হয়েছে, বাংলাদেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে ইয়ত নেবুলাস তৈরি করেছিল, যারা স্বাধীন বাংলার পতাকা তৈরি করেছিল, যারা প্রথম 4 মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল, সেই প্রজন্ম 71 পর্যন্ত এসছে। 71-এর পরেই আমাদেরই একটা ভুলের জন্য, এই ভুলটা আমাদের নেতারাই করেছিলেন, নাম বলবো না। মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন তাদেরকে একটা বাহিনীতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটাকে প্রত্যাখ্যান করে তাদেরকে পুনর্বাসন করা হয়। ফলে অস্ত্র ত্যাগের পরে যে মুক্তি বাহিনীর হাজার হাজার ছেলে পিলে তারা কি করবে, লুটপাট শুরু করেছে। কেউ তেলের পাইপ ওই যে শহরে ছিল তা লুট করেছে, কেউ ব্যাংক লুট করতে গেছে। এইভাবে ডিজেনারেশন দেখা দিচ্ছে মুক্তিযোদ্ধাদের মধ্যে, এবং তাদের সঙ্গে আবার ষোড়শ বাহিনী, যত রকম গুন্ডা বদমাইশ ছিল তারা এসে জয়েন করেছে। তারপরে স্বাধীনতার পরপরই মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সাধারণ মানুষের মনে একটা খারাপ ধারণা তৈরি করেছে। আরো স্পষ্ট ভাবে বলি, যারা মুক্তিযুদ্ধে যুব নেতারা ছিলেন
তারা দেশে ফিরে বঙ্গবন্ধুকে সাহায্য করার পরিবর্তে লোভ, ক্ষমতার লোভ, পয়সার লোভে মত্ত হলেন। নাম করেই বলি, নূরে আলম সিদ্দিকী সিগারেটের ব্যবসায়, কালো টাকার ব্যবসায় লাল হয়ে গেলেন। শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করলেন। আসম আব্দুরব নিজেকে ঘোষণা করলেন স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছেন। সিরাজুল ইসলাম নিজেকে কার্ল মার্কস মনে করলেন। এইভাবে বঙ্গবন্ধু যে সহচর, যুব সহচর যারা ছিলেন, তারাই প্রথম পথভ্রষ্ট হয় এবং যুব সমাজের সামনে একটা খারাপ উদাহরণ তৈরি করে। শেখ কৈলাক মণিকে তো হত্যা করা হয়, যার নেতাকেও হত্যা করা হয়। জনগণের সামনে, তরুণ প্রজন্মের সামনে 50 থেকে 52 থেকে 71-এর যে আত্মদান, যে আদর্শ, তা তুলে ধরার জন্য আর কেউ রইল না। তারপর যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসে, তারপর তো শুরু হয় সেই পাকিস্তানের কালচার, পলিটিক্যাল কালচার, ইকোনমিক কালচার আবার ফিরিয়ে আনা। সেই কালচার এখনো রয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ সম্বন্ধে একটা খুব সুন্দর কথা বলেছে বিচারের এক বাম অর্থনীতিবিদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ হ্যাজ কাম টু অফিস নট ইন পাওয়ার। আমরা যে এলাম 1996 সালে, তারপর 2001 সালে মনে হলো আমরা ক্ষমতায় এসেছি। আসলে মন্ত্রীদের চাকরি, প্রধানমন্ত্রীর চাকরি, প্রেসিডেন্টের চাকরি, এই চাকরিগুলা আওয়ামী লীগ পেয়েছে। ক্ষমতা রয়ে গেছে আমলাতন্ত্রের হাতে, ক্ষমতা রয়ে গেছে মসজিদের জামাতি ইমামদের, মসজিদের খতিবদের হাতে, মাদ্রাসার শিক্ষকদের হাতে। এই ক্ষমতাগুলো জিয়াউর রহমানরা এদের হাতে দিয়ে দিয়েছে। শেখ হাসিনা এদের ক্ষমতা ছিনিয়ে আনতে পারেননি। তিনি দেশকে উন্নত করেছেন, অর্থনৈতিক উন্নয়নকে দেশকে অনেক বিস্ময়কর উন্নতিতে নিয়ে গেছেন। তিনি না থাকলে 71-এর ঘাতকদের বিচার হতো না, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হতো না। এটা তার সাফল্য। কিন্তু যে সাফল্য তিনি এখনো অর্জন করতে পারেননি, সেটা হচ্ছে তিনি সামাজিক বিপর্যয় থেকে বাংলাদেশকে এখনো রক্ষা করতে পারেননি। সেটা করতে হলে 52 থেকে 71-এর যে নবপ্রজন্মের চেতনা, এটা ফিরিয়ে আনতে হবে। কিন্তু সেই পথ জিয়াউর রহমানরা বন্ধ করে গেছে। দেশে আগে একটি ইউনিভার্সিটি ছিল, ঢাকা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি থেকে 52-র সংগ্রামী ছাত্র সমাজ বেরিয়েছে, তরুণ প্রজন্ম বেরিয়েছে। আজকে 101টা ইউনিভার্সিটি, সেখান থেকে কারা বেরোচ্ছে? মাদকাসক্ত, ধর্ষক, লাইসেন্স পারমিটবাজি এবং সন্ত্রাস। এবং এই ইউনিভার্সিটিগুলি শিক্ষাদান করে না, শিক্ষা ব্যবসা করে। এরা সার্টিফিকেট বিক্রির ব্যবসা করে অধিকাংশ, সবগুলোর কথা বলি না। সুতরাং এই ইউনিভার্সিটিগুলোতে শেখ হাসিনার হস্তক্ষেপ দরকার। শেখ হাসিনা সরকারের আরো একটা বিরাট ভুল, সেটা হচ্ছে স্কুলের পরিবর্তে মাদ্রাসার সংখ্যা বাড়ানো। এই মাদ্রাসার ছাত্ররাই কিন্তু এই হেফাজতে ঢুকে, হেফাজতের নির্দেশে এইসব গন্ডগোল করছে, ভবিষ্যতে আরো করবে। শেখ হাসিনা সরকারের আরেকটা ভুল, 55,000 মসজিদ নির্মাণের চিন্তা করা। এই মসজিদে যারা ইমাম হবেন তারা সব জামাতি। এই আপোষের পর থেকে এবার যেটা দেখা গেল,
হেফাজতিরা কোথা থেকে সাহস পেয়েছে? প্রথমে তারা ঢাকা বিমানবন্দরের সামনে যে লালন ফকিরের ছিল, স্ট্যাচু ছিল, সেটা ভেঙেছে। পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপর তারা ঢাকার বাংলাদেশ বিমানের অফিসের সামনে যে বলাকাটা পাখির মূর্তি ছিল, বলাকা, সেটা ভেঙেছে। পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপর তারা দাবি তুলেছে সুপ্রিম কোর্টের সামনে থেকে স্ট্যাচু সরাতে হবে। আওয়ামী লীগ সরকার সেই দাবির কাছেও আত্মসমর্পণ করেছে। স্পর্ধা বাড়তে বাড়তে তারা জাতির পিতার স্ট্যাচুতে হাত দিয়েছে। আওয়ামী লীগ সরকার সেটাও বরদাস্ত করেছে। তারপর আজকে তারা নরেন্দ্র মোদীর সফর প্রতিবাদ করার নামে রাস্তায় নেমেছে এবং আবারও বঙ্গবন্ধুর মূর্তিতে হাত দিয়েছে। আসলে তারা স্বাধীনতার মূল স্তম্ভে হাত দিয়েছে। এদের সঙ্গে আপোষ করার অর্থ হবে স্বাধীনতার শত্রুদের সঙ্গে আপোষ করা। আমার একান্ত আবেদন নতুন প্রজন্মের কাছে, শেখ হাসিনার কাছে, কারণ শেখ হাসিনার কোনো বিকল্প এখন বাংলাদেশে নেই। তাকে বলি চারদিকের স্তাবক বঙ্গবন্ধু যাদের বলতেন চাটার দল, তাদের কবল থেকে মুক্ত হতে। তিনি অসাধারণ কাজ করেছেন। ৭১-এর ঘাতকদের শাস্তি দিয়েছেন, বঙ্গবন্ধুর ঘাতকদের শাস্তি দিয়েছেন, নিজে গ্রেনেড হামলার সামনে দাঁড়িয়েছেন, তা আমরা কেউ পারতাম না। তিনি আরেকটু সাহস করেন। কত কথাই তো লোকে বলে গোলাম আজমের কে অ্যারেস্ট করলে বাংলাদেশে আগুন জ্বলবে, জ্বলে নাই। ৭১-এর ঘাতকদেরকে ফাঁসি দিলে বাংলাদেশে আগুন জ্বলবে, জ্বলে নাই। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিলে বাংলাদেশে আগুন জ্বলবে, জ্বলে নাই। হেফাজতের গায়ে হাত দিলেও বাংলাদেশে আগুন জ্বলবে না। বরং যদি আগুন জ্বলে ৭১-এর মতো সেই আগুন থেকে স্প্রিংস বেরিয়ে আসবে, নতুন প্রজন্ম বেরিয়ে আসবে, যারা বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতা আদর্শকে রক্ষা করবে। আমার শেখ হাসিনার কাছে, শেখ রেহানার কাছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি আবেদন, নো কম্প্রোমাইজ। বঙ্গবন্ধু ৭ দফার মধ্যে ২টি দফা, প্যারামিলিশিয়া আর বৈদেশিক বাণিজ্য, এই ২টি দফা ছেড়ে দিলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। একটু আপোষ করলে। ইয়াই এখান থেকে বলেছিলেন, মিস্টার শেখ, বি পোলাইট, তুমি একটু আমাদের সঙ্গে আপোষ করো, তাহলে তুমিও বাঁচো, আমরাও বাঁচি। শেখ মুজিবুর রহমান বলছিলেন, জেনারেল, আই হ্যাভ কমিটমেন্ট টু মাই পিপুল। সেই কমিটমেন্ট পালন করতে গিয়া আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় তাই করো। এই কথা বলে তিনি তখনকার প্রেসিডেন্ট হাউস থেকে বেরিয়েছিলেন। বঙ্গবন্ধুকে আমরা যারা ভালোবাসি, বঙ্গবন্ধুকে আমরা যারা দেখেছি, সাহচর্য পেয়েছি, তাদের পক্ষে তার আদর্শের সঙ্গে বিট্রে করা, ক্ষমতার লোভে, অর্থের লোভে রাজি নয়। সুলতান শরীফ ইচ্ছা করলে প্রচুর টাকার, প্রচুর ব্যবসার মালিক হতে পারতেন। সেই ১৯৭৫ সাল থেকে রাজপথে ঘুরে তুমি যেখানেই থাকো শাস্তি তোমায় পেতেই হবে, এই স্লোগান সুলতান শরীফের। সুলতান শরীফের কাঁধে পা দিয়া অনেকে মন্ত্রী মিনিস্টার হয়েছে। কামাল হোসেন থেকে আরম্ভ করিয়া
সৈয়দ আশরাফ, এদেরকে সুলতান শরীফের পায়ে মাথা দিয়া মন্ত্রী হয়েছে। সুলতান শরীফ মন্ত্রীও হন নাই, অর্থবানও হন নাই, তার স্ত্রী হারা আজকেও সংগ্রাম করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে এরকম সংগ্রামী কর্মী যদি আসেন, তৈরি হয়, এবং একমাত্র তৈরি করতে পারে বঙ্গবন্ধুর আদর্শ, এবং সেই আদর্শ প্রচারের জন্য বঙ্গবন্ধুকে আকাশ ছোঁয়া বড় করার দরকার নেই, দেবতা করার দরকার নেই। তিনি মানুষ, অসাধারণ মানুষ ছিলেন, সেইটা প্রতিষ্ঠা করা, এবং তার আশেপাশে তাকে যারা সাহায্য করেছে, যাদের সাহায্যে তিনি বঙ্গবন্ধু হয়েছে, সেই নেতাদের, এমনকি তার সহধর্মিণী ফজিলাতুন্নেছা না থাকলেও বঙ্গবন্ধু আজকে বঙ্গবন্ধু হতে পারতেন না। এই কথাগুলো নতুন প্রজন্মকে জানানো দরকার, তার আদর্শের কথা জানানো দরকার। বঙ্গবন্ধুকে নিয়ে যখন আমরা সেন্টেনারি করি, তখন তার যে 4 জন আত্মদানকারী সহকর্মী, তাদের নাম উচ্চারিত হওয়া দরকার ছিল। তাদের অবদানের কথা আমাদের বিনম্র চিত্তে আজ স্মরণ করা দরকার। তাদের জীবনী, তাদের কর্মকাণ্ড আমাদের জানা দরকার। কেবল একটি বট গাছের পূজা করলেই বাগান তৈরি হয় না। এই কথা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শ্রদ্ধেয় আব্দুল গাফফার চৌধুরী চাচা। অনেক ইতিহাসের অনেক ইম্পর্টেন্ট যে জিনিসগুলি আমাদের আসলে আপনি আসলে ইতিহাসের প্রত্যেকটি পাতায় পাতায় আপনার অবস্থান ছিল। এই কথাগুলি আমাদের আসলে অনেক বলার মতো মানুষ খুব সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তো আপনার এই গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক যারা দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন দেখবেন, তারা গভীর মনোযোগের সহিত এই কথাগুলি ভাবার্থ এবং অর্থ বোঝার চেষ্টা করবেন। শ্রদ্ধেয় আব্দুল গাফফার চৌধুরী